ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। এদেশে আর কোনো রাষ্ট্রের তাবেদারি চলবে না, বলছেন অলি আহমেদ। হাইব্রিড নেতাকর্মীকে ফের বিএনপিতে ফেরানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, বলছেন দুলু। শাটডাউন স্থগিত নিয়ে ধোঁয়াশা, চিকিৎসকরা বলছেন কর্মবিরতি চলবে। এবং সর্বশেষ জানাবো ভ্যানের লাশের স্তূপ, ব্রাজিলের জার্সি দেখে স্বামীর লাশ শনাক্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারত চাইলে শেখ হাসিনাকে ফেরত দিতে পারে, বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত চাইলে ফেরত দিতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, ভারত ফেরত দেবে কিনা সেটা তাদের বিষয়, চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা। এখানে লিগ্যাল প্রসেস থাকে, আমি জানি না সেটা কিভাবে হবে। যদি লিগ্যাল সিস্টেম চাওয়া হয় তাকে ফেরত আনতে হবে, তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, যদি আইন আদালত আমাদের বলে তাকে ফেরত আনার জন্য, তখন সে ব্যবস্থা করার চেষ্টা করব। ভারতের শেখ হাসিনার কোন স্ট্যাটাসে থাকছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, লাল পাসপোর্ট অটোমেটিক্যালি বাতিল হয়েছে, এটা ভারতীয়দের জিজ্ঞেস করুন কি স্ট্যাটাসে তিনি সেখানে আছেন। বাংলাদেশে ভারতের প্রকল্প প্রসঙ্গে তৌহিদ হোসেন বলেন, চলমান প্রকল্পগুলো তো আমাদের শেষ করতে হবে। বাংলাদেশে ভারত বিরোধী মনোভাব তৈরি হয়েছে, সেজন্য ভারতীয়দের মধ্যে এক ধরনের আতঙ্ক আছে। বিষয়টি নিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, এক ধরনের ভীতির মধ্যে আছেন, সেটি না হলে আতঙ্ক বলি। সেই ভীতি থেকে আশা করি তারা বেরিয়ে আসতে পারবেন। ভারতের সঙ্গে হওয়া বিগত সরকারের সবশেষ সময়ে করা সমঝোতা স্মারক বর্তমান সরকার পুনঃবিবেচনা করবে কিনা জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, MOU চূড়ান্ত চুক্তি না, কাজে এখানে আমাদের স্বার্থ সুরক্ষিত হয়েছে কিনা সেটি তো আমরা দেখতেই পারি। স্বার্থ রক্ষা করে যা করা দরকার আমরা করব। এদেশে আর কোনো রাষ্ট্রের তাবেদারি চলবে না, বলছেন অলি আহমদ। বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমেদ বিক্রম বলেছেন, এদেশে আর কোনো রাষ্ট্রের তাবেদারি চলবে না, দেশ চলবে জনগণের কথায়। দীর্ঘ 50 বছর ধরে ভারতের কথা ও আওয়ামী লীগের কথা শুনতে হচ্ছে, এবার কিন্তু কারো বাপের কথা শুনতে হবে না। এবার দ্বিতীয়বারের মতো দেশ স্বাধীন করেছে এদেশের ছাত্র জনতা এবং আপামর জনতা, যেটা পৃথিবীর কোনো দেশে সম্ভব হয়নি বা হবে না। এটি পৃথিবীর মধ্যে একটি নজিরবিহীন। তিনি আরো বলেন, 17 বছর ধরে এদেশের মানুষ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেনি, এখন তারা ভোট দিতে অপেক্ষা করছে। তাই দেশের বিভিন্ন সেক্টর সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাই। ছাত্র জনতার আন্দোলনের মুখে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালালেও তার দোসর ও দালালরা এখনো রয়েছে, তাদের চিহ্নিত করতে হবে। পাশাপাশি সে সময়ে প্রত্যেক আমলা ও মন্ত্রী এবং এমপিরা যে পরিমাণ দুর্নীতি করে সম্পদের পাহাড় বানিয়েছে, দুর্নীতি দমন কমিশনের মাধ্যমে তদন্ত করতে হবে। প্রত্যেক ঘটনার জন্য জড়িতদের বিচার হবেই। হাইব্রিড নেতাকর্মীকে ফের বিএনপিতে ফেরানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা, বলছেন দুলু। বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যে সমস্ত হাইব্রিড নেতা কর্মী গত 15 বছর ধরে আওয়ামী লীগ করেছেন, তাদের যদি বিএনপির উপজেলা, ইউনিয়ন বা ওয়ার্ড পর্যায়ে কোনো নেতা আবার বিএনপিতে ফিরে নিয়ে আসে কিংবা বিএনপি করানোর চেষ্টা করে, আগে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দুলু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপির নামে কেউ গ্রামে গ্রামে ওয়াজে বিভিন্ন এলাকায় চাঁদাবাজি করে কিংবা চাঁদাবাজির চেষ্টা করে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে এসব ঘটনা যারা জড়িত ছিল তাদের 2-1 জনকে চিহ্নিত করে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি দলের নেতাকর্মীদের হুঁশিয়ারি করে বলেন, আমরা দলের প্রত্যেকটি নেতাকর্মীর কষ্টকে সম্মান করি, আপনাদের ত্যাগকে সমীহ করি, কিন্তু দলের বিরুদ্ধে দলের ভাবমূর্তি নষ্ট হবে এমন কাজে কেউ লিপ্ত থাকে ও বিএনপির নামে কেউ যদি চাঁদাবাজি করার চেষ্টা করে, তবে তাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, পতিত আওয়ামী লীগের কাউকে যদি বিএনপিতে অনুপ্রবেশের কেউ চেষ্টা করেন, তাহলে তাকেও দল থেকে বহিষ্কার করা হবে, কোনো অবস্থাতেই তাদের ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন বিএনপির এ নেতা। শাটডাউন স্থগিত নিয়ে ধোঁয়াশা, চিকিৎসকরা বলছেন কর্মবিরতি চলবে। চিকিৎসকদের উপর হামলার জেরে শাটডাউন কর্মসূচি পালন করেছেন ঢাকা মেডিকেল কলেজের চিকিৎসকরা। বিকেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম এবং ঢামেক পরিচালকের পক্ষ থেকে চিকিৎসকদের কর্মসূচি প্রত্যাহারের তথ্য জানানো হয়েছিল। যদিও আন্দোলনরত চিকিৎসকদের দাবি, তাদের সঙ্গে আলোচনা শেষ না করেই কর্মসূচি প্রত্যাহারের বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছে কর্তৃপক্ষ। আন্দোলনকারী চিকিৎসকদের মুখপাত্র নিউরো সার্জন ডক্টর আব্দুল আহাদ বলেন, ঢামেকে যত চিকিৎসক দায়িত্ব পালন করবেন তাদের প্রত্যেকের বিপরীতে তত নিরাপত্তা কর্মী না দিলে কাজে ফিরবেন না। আর আগামী 7 দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে রুটিন ওয়ার্কেও ফিরবে না আমরা। ভ্যানে লাশের স্তূপ, ব্রাজিলের জার্সি দেখে স্বামীর লাশ শনাক্ত।
ভ্যানে লাশের হলুদ জার্সি দেখে নিখোঁজ স্বামীকে শনাক্ত করলেন স্ত্রী লাকি আক্তার। সেই ভিডিওতে কাপড় দিয়ে ঢেকে রাখা দেহগুলোর স্তূপ থেকে ব্রাজিলের জার্সি পরিহিত একটি হাত বের হয়ে থাকতে দেখা যায়। সেই হাত দেখে ওই ব্যক্তিকে স্বামীর লাশ হিসেবে শনাক্ত করেছেন তিনি। লাকি আক্তার নামের ওই নারী বলছেন, লাশের ভ্যানে থাকা ওই ব্যক্তি তার স্বামী আবুল হোসেন। একসময় লাকির প্রতিবেশীরাও ওই হাত আবুল হোসেনের হওয়ার কথা বলছেন, যিনি ছাত্র জনতার আন্দোলনে 5ই আগস্ট শেখ হাসিনার পালিয়ে যাওয়ার খবর শুনে ব্রাজিলের জার্সি পরেই ঘর থেকে বেরিয়েছিলেন। লাকি আক্তার গত 5ই আগস্ট থেকে তার স্বামী আবুল হোসেনের নিখোঁজ থাকা নিয়ে আশুলিয়া থানায় সাধারণ ডায়েরিও করেছিলেন। একটি ভিডিওতে ভাইরাল হওয়া ভ্যানে একটির পর আরেকটি নিথর দেহ স্তূপ করে রাখার যে ভিডিও ফেসবুকে ছড়িয়েছে, সেটি সাভারের আশুলিয়া থানার ঠিক পাশের ঘটনা বলে ইতিমধ্যে গণমাধ্যম সহ দেশব্যাপী ঝড় তুলেছে। সেখানকার বাসিন্দা জনাব আলী বলেন, ভিডিওটিতে যে ভ্যানে রক্তমাখা নিস্তেজ দেহগুলো তুলতে দেখা গেছে সেটি দাঁড়ানো ছিল থানার কোনায় জামে মসজিদের ঠিক পেছনে গলির উপরে। সময় তখন বিকেল 5টায়। কিছুক্ষণ পর সড়ক থেকে দেহগুলো ওই ভ্যানে তোলা হয়। স্থানীয় লোকজন বলেন, পরে পুলিশ চলে যাওয়ার পর থানার সামনে থেকে পুলিশের একটি লেগুনা জ্বলতে দেখা যায়। পরিস্থিতি শান্ত হলে জনগণ সেই আগুন নেভানোর পর সেখানে কয়েকটি পোড়া লাশ দেখতে পান। 6ই আগস্টে সেখানে 6টি পোড়া লাশ উদ্ধার করা হয়। সেগুলোর মধ্যে 4টি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। বাকি 2 জনের লাশ বেওয়ারিশ হিসেবে নিকটবর্তী আমতলী গোরস্থানে দাফন করা হয় বলে স্থানীয় সূত্র মতে জানা গেছে। লাকি আক্তার ও আবুল হোসেন দম্পতি থাকতেন বাইপাইয়ের পশ্চিম পাড়ে একটি ভাড়া বাড়ির ঘরে। তাদের 2 সন্তান, বড়টির বয়স 9 বছর, ছোটটি 6 মাস বয়সী। আবুল হোসেন দিনমজুরি ভিত্তিতে ট্রাক থেকে মালামাল নামানোর কাজ করতেন। লাকি সেখানকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। তবে ছোট বাচ্চাটি জন্মের পর শারীরিক কারণে কাজ ছাড়তে বাধ্য হয়। সংসার চলছিল পুরোপুরি আবুল হোসেনের রোজগারে। ভাড়া বাসায় কথা হয় তার সঙ্গে, কান্নায় ভেঙে পড়েছিলেন, বারবার বলছিলেন তার সন্তানদের এখন কি হবে। লাকি আক্তার বলছেন, গত 5ই আগস্ট দুপুর 12টার দিকে বাসা থেকে বের হয়েছিলেন আবুল হোসেন। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি। 6 মাসের বাচ্চা কোলে লাকি কয়েকদিন ধরে হাসপাতাল, মর্গ, কারাগার, থানা থেকে শুরু করে সেনানিবাস পর্যন্ত স্বামীর খোঁজে গিয়েছেন। পরে গত শুক্রবার রাতে তার একজন আত্মীয়কে কেউ একজন ভিডিওটি পাঠিয়ে দেখতে বলেন। আত্মীয়টি সেটি তাকে দেখালে তিনি স্বামীকে চিনতে পারেন। সেই সময় ভ্যানে ঢাকা চাদর কিছুটা সরে গিয়ে আরও দেহের নিচে চাপা পড়ে থাকা একজনের হাত বের হয়ে যায়। 2-3 সেকেন্ডে সেই হাতের ছবি দেখে তাকে আবুল হোসেন বলে শনাক্ত করেন তার স্ত্রী, স্বজন, প্রতিবেশীরা। লাকি আক্তার বলেছেন, 5ই আগস্ট দুপুরের দিকে ব্রাজিল ফুটবল দলের একটি হলুদ রঙের জার্সি আর লুঙ্গি পরে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। আশপাশে অনেকে চেনেন আবুলকে। বাইপাইল মসজিদ থেকে যখন আসরের আজান হচ্ছিল তখনও মসজিদের বাসায় তাকে দেখেছেন স্থানীয়রা। আবুল হোসেনের প্রতিবেশীরা জানান, ওই দিন শেখ হাসিনার পতনের পর বিকেল 4:30টার দিকে একটি বিজয় মিছিল আবুল হোসেনকে দেখেছিলেন তিনি। ভিডিওটি দেখে স্থানীয় আলী হোসেন ধারণা করছেন, বিকালে রাস্তায় জামায়াত হওয়া লোকজনকে লক্ষ্য করে পুলিশ যে গুলি চালিয়েছিল তাতে অনেকে হতাহত হন, যাদের লাশ ভ্যানে করে সরিয়ে ফেলা হয়। তবে আশুলিয়া থানা পুলিশের কাছে এ বিষয়ে কোনো তথ্য নেই। ভ্যানে সেই নিথর দেহ বা লাশগুলো কোথায় গেল সেটিও জানে না পুলিশ। ভ্যানের লাশগুলো কি লেগুনায় তোলা হয়েছিল কিনা সে তথ্যও নেই তাদের কাছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।